25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিড়ালি ব্রাহ্মণ পরিবারে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। 1875 সালে মাত্র 14 বছর বয়সেই রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরেই অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। 1873 সালে মাত্র 11 বছর বয়সে রবীন্দ্রনাথ কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরে স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেদিচি, কোরিওলানাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তার ইংল্যান্ডবাদের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। 1881 সালে সেই পত্রাবলী ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয়, আর এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ি অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরী কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন: মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে। 1891 সালে পিতার আদেশে নদিয়ার, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। রাজশাহী এবং খুলনা বিভাগের মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। পদ্মার উত্তরে পাবনা এবং দক্ষিণে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার পূর্ব দিকে গড়াই নদীর ওপারে শিলাইদহ। এখানে 1900 শতকের শেষ দিকে 1892 সালে তৈরি এই আচ্ছা, বাড়িটা। উনি ওনার বাবার জমিদারি ছিল, উনি দেখাশোনা করতে এখানে আসতো মাঝে মধ্যে খাজনাপাতি আদায়ের উপলক্ষে। উনি মাঝে মধ্যে এখানে থাকতো এবং পাশে কাছারি বাড়ি আছে, ওখানে যে ওই ভূমি অফিস, এখনও ভূমি অফিস ব্যবহৃত হয়। আর এই যে এইগুলো দেখতেন যে প্রাচীর, এটা পদ্মা নদীর ঢেউর অনুকরণ করে এই প্রাচীরটা করা। আর এটা ওনার রান্নাঘর। আর এইটা কূপ,
এখান থেকে পানি উঠায় এখানে গোসল করতো। তো উনি এখানে মানে বছরে কতদিন থাকতেন বলে মনে হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আসতো এই সময়টায়। এসে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস থেকে ওনার খাজনা পাতি যেটা আদায় হতো ওনা নিয়ে কলকাতায় চলে যেত। আর এটা ছিল একটা গাড়ি বারান্দা নাকি? গাড়ি বারান্দা মানে ঘোড়া গাড়ি এসে থামতো? গাড়ি টাড়ি পালকি এসে এখানে রাখতো। এখানে দুটো পালকি আছে ওনার ব্যবহৃত। এটা ভেতরে আছে? জি, যে সেই দুটো পালকি আছে। উনি যে সময় কলকাতা থেকে আসতেন হ্যাঁ, সেই সময় ট্রেন যোগে ওই এসে ওখানে দাঁড়াতো এবং এই নদীর পাশে পদ্মা নদী, ওখান থেকে ওনাকে নিয়ে আসতেন। তারপরে এই আম গাছগুলো ওনার সাজেশনে লাগানো। সম্মুখে ঐতিহাসিক বকুলতলা, ওনার নিজে হাতে লাগানো 2টা বকুল গাছ 2 পাশে লাগানো। এখানে অনেক সংখ্যক গান কবিতা এখান থেকে লেখা। তার মধ্যে উল্লেখযোগ্য গান কিছু আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরি এই ঘাটে। এখানে অনেক অনেক গান লেখা। পাশে পদ্মা নদী দেখেও আরও বেশি অনুপ্রেরণা হয়ে আরও বেশি বেশি কবিতা এখানে উনি লিখছে, এই ঘাটে বসে। এই ঘাটে বসে? জি, এই সেই ঐতিহাসিক বকুলতলা। সেই বকুল গাছটা কোথায়? এই যে দুই পাশে 2টা বকুল গাছ। এই কি সেই গাছ? হাতে লাগানো গাছগুলো এখনো টিকে আছে? জি, একটা আছে আর একটা মারা গেছে। আবার পরে আমরা নিজেরা লাগানো হয়েছে দুই পাশে। তার মানে এই ঘাটে বসে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন? অনেক গান কবিতা এখানেই বেশি লিখতো। নির্জন জায়গা, নির্জন বসে। এখানে একটা বড় বজরা নৌকা দেখতে পাচ্ছি। এটা হাউস বোট পদ্মা। উনি পদ্মা নদীতে হাওয়া খেত। হ্যাঁ, সেটা জানি, কিন্তু এটা কি সেই বোট নিশ্চয় না? সেই অনুকরণ করে, সেই রকম অনুকরণে করা। আমরা এটার কাছে যাই, চলো। যে বোটে করে পদ্মায় ভ্রমণ করতেন, হাউস বোট পদ্মা, এটা সেটা ছিল। উনি হাওয়া খেত, সেটা কাঠের নষ্ট হয়ে নতুন ভাবে
আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবসে আমার একটি স্বরচিত কবিতা দিয়ে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। শেষ আশ্রয়। নামকে তোমার করে সার্থক, আছো চিরভাস্বর হয়ে কবি। মানব মনের আকাশে যেন তুমি সূর্যেরই এক প্রতিচ্ছবি। রবিরশ্মির মতো অফুরান তোমার ওই সৃষ্টির ভাণ্ডার, জ্ঞানের আলোয় করেছ উদ্ভাসিত মানব চিত্ত পারাবার। চিরপ্রদীপ্ত হয়ে আছো তুমি মোদের জীবনে মননে, চলেছি খুঁজে শেষ আশ্রয় তোমারই জীবন দর্শনে। জীবনের যত পাওয়া না পাওয়া, আনন্দ দুঃখ ব্যাকুলতা, সব কিছু ঘিরে আবর্তিত তোমার সৃষ্টি জগতের গভীরতা। যখন তোমা বিনা হারায় দিশা প্রতিদিনের যাপন, তখন হয় দিশারি তোমারই অমর সৃষ্টি সাগরে অবগাহন। বিঘ্ন বিপদে শোনায় সদাই সেই অভয়বাণী তোমার, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই। প্রেমের আত্মনিবেদনে তোমার তুলনা কোথায় পাই। মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, তোমার এই গীতি শোকের আবহে হয়ে ওঠে শান্তি বাহু। মৃত্যু বিরহ নয় চিরন্তন, শান্তি আনন্দই শাশ্বত। এই বাণীতেই বিষণ্ণ মধুর মনকে করেছ উজ্জীবিত। জয় পরাজয় উচিত অনুচিত ভালো মন্দের দোটানায়, দিক হারা তরি খুঁজে পায় কুল তোমারই সুরের মূর্ছনায়। সুখে দুঃখে স্মরণে বরণে তোমার গানই মেটায় আস, মনের সব আবেগ আকুতি তোমারই সুরে হয় প্রকাশ। জীবনের প্রতি পদক্ষেপে পাই তোমার বাণীর প্রেরণা, তোমারই জীবন দর্শন দেয় শোকে সন্তাপে সান্ত্বনা। মণিমাণিক্যে ভরা তোমার ওই বিপুল ভুবন ঐশ্বর্যময়, সংকটে সাফল্যে সম্পদে বিপদে মানব জনমের শেষ আশ্রয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা, মরণ যেদিন দিনের শেষে। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরসে। কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সহাহিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামলে তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও
রবি নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূরে নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।